একটা কথা আছে না যে মানুষটা মরে গেছে কিন্তু চোখ তো বাঁচছে। হ্যাঁ, তো আপনি মরে যাইতেছেন, আপনার বিদ্যুৎ গ্যাস দিয়ে আপনি কি করবেন? মানে বিদ্যুৎ মানে গ্যাস নাই দেখে বিদ্যুতের চুলায় একজন রান্না বসিয়েছেন, বিদ্যুৎও চলে গেছে। তো এই যে বিদ্যুৎ নেই, এই যে চুলা নেই, আমার খুব ভালো তো যদি একটা ভিডিও আপনাদের দেখাতে পারতাম। তারেক রহমান সাহেব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনার সরকারের সময় একটা বক্তৃতায় বলেছেন, এভাবে তো মানুষ বাঁচতে পারে না, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের জীবন হাহাকার, ব্লা 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 ব্লা। তো আজকে উনার সময় গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কোনো কিছু নেই, খাদ্যও নেই, কোনো কিছু নেই, আজকে দেশ চলবে কি করে? পাশাপাশি এই ভিডিওটা আছে, যদি তখন কি বলেছেন এখন কি বলেছেন। তো এই যে ওনাদের পরস্পর বিরোধী কথাবার্তাগুলো, দ্বিচারী কথাবার্তাগুলো, আচরণগুলো, দেখেন তারা বাংলাদেশের মানুষের কোনো চাহিদা নিয়ে কি তারা ভাবছে? যদি ভাবতো তাহলে প্রথম যে কি করতো সেটি হচ্ছে এই যে ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে, হামের বিষয়ে তারা একটা পদক্ষেপ গ্রহণ করতেন। তারা যদি মানুষের বিষয়ে, জনগণের প্রশ্নে যদি ভীষণ চিন্তিত হতেন, তাহলে উনি লং ড্রাইভে না যে জনগণের কি কি চাহিদা, মিনিমাম কি কি চাহিদা সেটি তিনি ভাবতেন। তিনি তো সেটি ভাবছেন না। ওনার কাছে এটা হচ্ছে উনি ড্রামাটা করবেন এবং সেই ড্রামার চমকটা ওনার পিআর টিম সেটাকে প্রমোট করবে। উনি কি জনগণের কথা ভাবছেন? জনগণের এই যে ছোট ছোট শিশুরা, মাদ্রাসায় ছেলেরা বলাৎকারের শিকার হচ্ছে, ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, নারীরা ধর্ষিত হয়ে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ বা এই বিষয়ে কোনো বক্তব্য আমি জানি না আপনি শুনেছেন কিনা। উনার বিড়ালের বাচ্চাটাকে উনি ভালোবাসেন, তো আমাদের কাছে তো আমাদের সন্তানটা তো উনি যেভাবে বিড়ালের বাচ্চাকে দেখছেন, উনি তো মানুষের বাচ্চাকে ওই জায়গা থেকেও দেখছেন না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি অন্তত নিজে শুনিনি যে তারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা মানুষের প্রয়োজনগুলোর কথা আলোচনা করছেন, তারা করছেন না। তাদের মূল আলোচনা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা কোথায় ভাষণ দিলেন, তার সাক্ষাৎকার কোথায় আসলো, কেউ দেখতে পারবে না, যে দেখবে তার শাস্তি হবে। তারা কিন্তু এর মধ্যেই আছে। দীপুমণি আপার হাজবেন্ড দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেলেন, সেখানে ওনাকে 12 ঘন্টা, যেখানে মানে কারাগার থেকে ঢাকায় আসা এবং যাওয়া রাস্তাতেই চলে যাচ্ছে আপনার 6 ঘন্টা, তো সেখানে একটা মানুষকে তার স্বামীর মানে লাশ দেখা, বিদায় দেয়া, এটার জন্য 12 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো আমি যদি বলা শুরু করি, আপনি আর কারো কোনো কমেন্টস পড়তে পারবেন না। তো এই জায়গাগুলোতে তারা মানুষের গ্যাস বিদ্যুৎ নিয়ে বিন্দু মাত্র ভাবছে না। আপনি বলেন তারেক রহমানের আজকে কতদিন ধরে গ্যাস সংকট, কতদিন ধরে জ্বালানি সংকট, কতদিন ধরে বিদ্যুৎ সংকট? এটা কিন্তু হঠাৎ নয়, এটি কিন্তু ঘটছে। কতদিন ধরে হামের টিকা সংকটে বাচ্চারা মারা যাচ্ছে, হসপিটালগুলোতে কোনো ফ্যাসিলিটিস নেই। এগুলোর একটাও কি ওনাকে মনে হয়েছে বা ওনারা একবার বলেছেন সকলে মিলে যে একজন ধর্ষণকারীও মাফ পাবে না, একটি জঙ্গিও বাইরে থাকবে না, একটি হত্যাকারীও বাইরে থাকবে না? ভাই, নাটক করে বলার জন্য বলেন না, সিনেমা হলে না গিয়ে এরকম একটা মিথ্যা কথাই না হয় বলেন, তা অন্তত শুনে আমাদের কানটা জুড়াক। সাধারণ মানুষ অন্তত বুঝবে যে আমাদেরকে মানুষ ভাবছে, ভোটার ভাবছে না। এখন তো বাংলাদেশের মানুষকে ওনারা ভোটার হিসেবে দেখছে, মানুষ হিসেবে দেখছে না। এই কথাটাও তো নাটক করে বলতে পারলেন না। নাটক করে সিনেমা হলে গেছেন, নাটক করে লং ড্রাইভে গেছেন নিজে গাড়ি চালিয়ে, কিন্তু উনি যদি নাটক করেও মিথ্যা মিথ্যা বলতেন যে আমরা আরেকটি শিশু মৃত্যু চাই না, আমরা হামের বিষয়টি দেখবো, যারা এই জন্য দায়ী তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কই বলেনি তো। একটি শিশু ধর্ষিত হবে না, আমরা মাদ্রাসাগুলোর ব্যাপারে অ্যাকশন নিব, কই বলেনি তো। একটি লাশও বস্তায় পাওয়া যাবে না। ভাই, অভিনয় করে বলেন না আপনি, আপনি তো অনেক বড় অভিনেতা, আমরা জানি। আমি বা আমরা কি অভিনয় করেছি এতদিন, আমাদের চেয়ে বড় অভিনেতা তো তারা, একটু অভিনয় করতো না হয়। কাজে জনগণকে আমি বলবো যে ভাই, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি আপনারা আশা ছেড়ে দেন। আপনারা এই সরকারের কাছে কিছু পাবেন না, এটি আমি এর আগেও বলেছি, আজকেও বলছি। আপনাদের করণীয় নির্ধারণ করতে হবে। আপনাদের বাঁচতে হলে আপনাদের
বুঝতে হবে যে জুলাইতে যেভাবে আপনাদের সাথে প্রতারণা হয়েছে, আবারও প্রতারণা হচ্ছে। দিব দিব, দিচ্ছি দিচ্ছি, আই হ্যাভ এ প্ল্যান, এ সমস্ত নাটকীয় সংলাপের মধ্য দিয়ে। কাজে এই প্রতারণায় আর পড়বেন না আপনারা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে রোকেয়া আপা, আমি একটা কথা বলি, এই যে জজ মিয়া নাটক কি বলছেন, কোনো নাটক ছিল না, এটা প্রথম আলোর তৈরি। জজ মিয়া আসলেই সন্ত্রাসী ছিলেন। সাংবাদিক ইলিয়াস জজ মিয়ার ইতিহাস দেশবাসীর কাছে প্রকাশ করে দিয়েছিলেন। নাটক ছিল না, এটা প্রথম আলোর তৈরি। আচ্ছা আচ্ছা, জজ মিয়া নাটক সম্পর্কে আমি একটা কথা বলি। জজ মিয়া নাটক হোক আর যাই হোক, জজ মিয়াই তো, তার মানে জজ মিয়া নাটকটাই তো প্রমাণ করে যে 21শে আগস্টের গ্রেনেড ধরেন আজ থেকে 100 বছর পরে, জজ মিয়া নাটকটাই তো প্রমাণ করে যে গ্রেনেড হামলা নামে একটা হয়েছিল, 24 জন নামে, সেখানে 24 জন মানুষ মারা গেছে, শত শত আহত হয়েছে। 2004 সালে 21শে আগস্ট সেটা ঘটনা ঘটেছিল। অন্য কিছু যদি বাধা দেন, জজ মিয়া নাটকটা ধরলেই তো এই প্রমাণটা এসে যায় যে ঘটনা আপনি তার সাথে ধরেন এখানে একজন দর্শক প্রথম আলোর কথা বলেছে দেখে আমি বলছি আর কি। আমার মনে হয় যে প্রথম আলোর ডেইলি স্টার, মানব জমিন, এরকম বেশ কিছু বিখ্যাত গণমাধ্যমের পাতায় পাতায় যে মানে গ্রেনেড হামলা নিয়ে যে সকল ছবি বর্ণনা আছে, সেগুলো দেখলেও মানুষ বিশ্বাস করবে। কিছু গণমাধ্যম, টেলিভিশনে যে ভিডিওগুলো আছে, ভাই তারা ইরেজ করে দিল, আমরা তো ইরেজ করিনি। তো সেগুলো দেখলেও তো মানুষ বুঝবে যে ইতিহাসে 21শে আগস্ট ছিল, এবং সেখানে প্রথম আলো যেভাবে তারেক রহমানের কথা যেভাবে লিখেছে, মুফতি হান্নানের কথা যেভাবে লিখেছে, আমরা তো প্রথমে আসলে প্রথম আলো ডেইলি স্টার পড়েই কিন্তু বহু মানুষ জেনেছে গ্রেনেড হামলা, জঙ্গি কোত্থেকে এসছে কি। তো এখন ধরেন কেন এরা চেঞ্জ হয়ে গেছে, তারা মেটিকুলাস চক্রান্তের অংশ হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গেলে তো কিছু যায় আসে না। ওই যে বলে না ভাই, স্ক্রিনশট বড় ভয়াবহ জিনিস, ডিজিটালি সবকিছু আসলে সংরক্ষণ করা সম্ভব। আমরা 1971 সালকে, আমরা ওই 49 সালের পত্রিকাও তো আছে, তো প্রথম আলোর 21শে আগস্ট 2004 পত্রিকাও তো আছে। আরেকটা বললি প্রমাণ হিসেবে আরেকটা কথা বললি, প্রথম আলোর মতিউর রহমান সাহেবের সাক্ষাৎকার দিয়েছিলেন যে গ্রেনেড হামলার সাথে কারা জড়িত। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আমাদের আমেরিকা আছে গোলাম মর্তুজা সাহেব, উনিও ওনার বিভিন্ন বক্তৃতায় আগে বলেছিলেন গ্রেনেড হামলার সাথে কারা জড়িত, কি করতে হবে এরকম করে বলছেন, কারা কারা কি জড়িত। আমাদের মহান আসিফ নজরুল সাহেব হয়তো বলেছিলেন কোনো এক সময়, অবশ্যই বলেছে। এরা সব এরা হচ্ছে এক ঝাঁক টাউট বাটপার ক্রিমিনাল। ওই ভিডিওগুলো আচ্ছা, মতিউর রহমান সাহেবের আহার, আমি বক্তব্যটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা সেগুলো, এটা জাস্ট মজা করলাম আর কি, যে ওনাদের আমি আপনি এসব বললাম, এখন আমাদের প্রিয় বট বাহিনী আমাদেরকে এখন অনেক ভাবে মব সন্ত্রাস করবে আর কি, ডিজিটালি মব সন্ত্রাস করবে। মোটামুটি মাদ্রাসা টাদ্রাসার বিষয়ে যা যা বলছি সবকিছু মিলে, ভাই মাদ্রাসা নিয়ে কোনো আপত্তি নেই। আমি একটু আপনার অনুষ্ঠানে আজকে এই সুযোগটা নেই। এই যে মাদ্রাসায় যে বাচ্চারা আছে, এরা আমার আপনার মতোই মানুষ, আমাদেরই কারো না কারো সন্তান। এই বাচ্চাদের স্বাভাবিক জীবনের অধিকার রয়েছে, এই বাচ্চাদের বড় হবার অধিকার রয়েছে, এই বাচ্চাদের মানুষের মতো মানুষ হওয়ার অধিকার রয়েছে। রাষ্ট্র তাদেরকে সে অধিকার দিচ্ছে, কিন্তু সেটি কেড়ে নিয়ে এই বাচ্চাদেরকে যারা ভুল পথে পরিচালিত করছে, এই বাচ্চাদেরকে যারা বলাৎকার করে হত্যা করছে, তারা হচ্ছে অপরাধী। আমরা কখনোই বলি না যে কোনো শিশু ক্রিমিনাল হয়ে জন্মায় না, তাদেরকে কেউ না কেউ পরিচালিত করে ভুল পথে। তো এই যে ভুল পথে পরিচালিত করে, তার স্পষ্ট জ্বলন্ত প্রমাণ হচ্ছে জুলাইতে আমরা দেখেছি কিভাবে মানে মানুষের মাথাটা, মানুষের মনটাকে প্রতারণা করেছে এই জঙ্গিরা। এবং শিক্ষার্থীদের বেশে জঙ্গিরাই যে ছাত্র ছাত্রী সেজে রাজপথে ছিল, সেটিও সবাই দেখেছে। এটি আসলে এখন আর লুকানোর কোনো পথ নেই। জি জি, অনেক ধন্যবাদ, চমৎকার কথা বলেছেন। আর গতকাল নাকি আমি যেটা দেখি যে পাকিস্তানে একটা শিশুকে বলাৎকার করে মেরে ফেলা হয়েছে। 17 বছরের একটা ছেলে 17-18 মাসের একটা বাচ্চাকে, একটা শিশুকে বলাৎকার করে তাকে মেরেই ফেলেছে। দেখে আমার অসুস্থ লেগেছে। আমিও দেখেছি, আমাদের এখানে এসব ঘটেছে। তো এটা তো ঘটে চলেছেই।
সো প্রত্যেকে সেটি নিয়ে কথা বলে না কিন্তু তাদের কিন্তু সেখানে কোনো বক্তব্য নেই। না, বলে না, বলে না। বলে কি শয়তানে ধরছে, না বলে কি শয়তানে ধরছে। একজন বলতেছে আমি বুঝতেও পারি নাই, কি জানি একটা শয়তানে বলছে, শয়তানে, শয়তানে, হ্যাঁ, তো শয়তানে ধরে ওদের না, সমস্ত কিছু শয়তানের দোষ। সমস্ত আসলে ওরাই তো শয়তান, ওদেরকেই তো শয়তান বলে। যাই হোক, এটা কিভাবে আমরা মেনে নেব, কিভাবে মেনে নিচ্ছি আমি বুঝতেছি না। যাক যাক, ঘটনা ঘটেই চলেছে। ঘটনা প্রতিদিন আমরা ওই হুজুরদের, মাদ্রাসার প্রিন্সিপালদের, মাদ্রাসার শিক্ষকদের অপমান হতে দেখি। প্রতিদিন তাদের চুল ছাঁচা হয় দেখা যায়, প্রতিদিন দাড়ি টুপি সহ তারা বলাৎকার করে, প্রতিদিন তাদেরকে চড়থাপ্পড়, যারা ধরা পড়ে আর কি, তাদেরকে জি। চড়থাপ্পড় দেওয়া হয়। এটাও তো আমরা দেখতে চাই না। এই দৃশ্য দেখতে হবে কেন আমাদের? আপনারাই তো এটার বিরুদ্ধে সবসময় বলেন, সমকামিতার বিরুদ্ধে সারাক্ষণ চিৎকার করেন, কিন্তু আপনারা নিজেরাই সমকামী। এটা কিভাবে সম্ভব? কিভাবে ইসমাইল ভাই, সম্ভব? আপনার মনে আছে নিশ্চয়ই ঢাকায় একটা এই জঙ্গিরাই একটা বিভৎস হত্যাকাণ্ড ঘটালো। সেটার কারণ ছিল যে সমকামিতার অপরাধে খুন করেছে তারা, এরকম একটা ঘটনা কিন্তু 2011-12-13 এরকম একটা সময় ঘটেছিল, আমি যদি ভুল না করে থাকি। কলা বাগানের এদিকে না? আচ্ছা, যাই হোক, আমি এরকম একটা কিছু। বলো। তো আজকে তারাই তো মানে এটা মানে আমি জানি না, মানে আমার কেন জানি মনে হয় যে আজকে যদি বাংলাদেশের মানুষকে স্পষ্ট উচ্চারণ করতে বলা হয়, সেই সাধারণ মানুষদেরকে, যে আপনারা কি চান, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না মাদ্রাসায় বলাৎকারের শিকার হবে, বা বড় হয়ে সে কাউকে বলাৎকার করবে, যদি তিনটে এবিসি অপশন দেওয়া হয়, কোনো বাবা মা বলবে না যে আমার সন্তান মানে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে নিজে বলাৎকারের শিকার হবে, অথবা সে যদি সার্ভাইভ করে সে বড় হয়ে নিজে বলাৎকার করবে। এই 3 নম্বর অপশন কিন্তু কোনো বাবা মা রাজি হবে না। তো কাজেই যদি আমার সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারই দরকার হয়, আমার সমাজে যদি শিক্ষক প্রয়োজন হয়, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন সেক্টরের যদি সুনাগরিক প্রয়োজন হয়, তাহলে মাদ্রাসায় বলাৎকারের শিকার হবার জন্য বা বলাৎকার করবার জন্য আরেকটা পশু তৈরি করার এই কাজটা কেন করছেন আমাদের দেশের সাধারণ মানুষরা? তাই আমি বলবো যে আপনার সন্তানকে যদি আল্লাহর পথে নিতে হয়, সেটা কোরআন শরীফ তো আমরাও পড়েছি, আল্লাহর তো কোরআন শরীফ আছে, সেখানে তো দিক নির্দেশনা আছে। একজন বলাৎকার ব্যক্তির কাছ থেকে দিক নির্দেশনা পাওয়ার দরকার নেই। আল্লাহ কোথাও বলেননি যে যে লোকটা বলাৎকার করে মাদ্রাসায়, শিশুকে বেধড়ক পিটায়, তার কাছ থেকে আমার জ্ঞান তোমার সঞ্চয়ের প্রয়োজন নাই। আল্লাহ কি বলেছে ওখান থেকে জ্ঞান নিতে হবে? তো সুনাগরিক যে একজন প্রকৃত শিক্ষক, যে তার কাছ থেকে আল্লাহকে জানতে হবে, শিখতে হবে। তো সেটার জন্য তো বলাৎকারের মাদ্রাসার মধ্যে গিয়ে, বলাৎকারের হেড অফিসে গিয়ে শেখার প্রয়োজন নাই। তা আমাদের বাবা মাকে বুঝতে হবে যে আপনি আপনার সন্তানকে প্রকৃত শিক্ষাটা দিন। তবে ঠিক আছে, আপনি প্রকৃত শিক্ষার কথা বলেছেন। আপু, প্রকৃত শিক্ষা কিভাবেই দেবে? আওয়ামী লীগের সময় এবং তার আগে থেকে যে ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশে চলেছে, আমি আওয়ামী লীগকেও বাদ দিচ্ছি না, সমস্ত ওয়াজ মাহফিলে যে মগজ ধোলাইয়ের ব্যাপারটা হয়েছে সেটা তারা সাকসেসফুল। আমি মনে করি সেটা বাংলাদেশের আজকে এই অধঃপতনের পিছনে বিভিন্ন ওয়াজ মাহফিল আর আওয়ামী লীগ, বিএনপির নেতারা সবাই সবার আগে একটা মাদ্রাসা দিবে, মায়ের নামে একটা মাদ্রাসা অথবা বাবার নামে একটা মাদ্রাসা। মাদ্রাসার কোনো পারমিশনও লাগে না, মাদ্রাসা হতেই আছে। মাদ্রাসা কুমিল্লা যেতে পারবে না, যাত্রাবাড়ি যেতে পারবে না, নারায়ণগঞ্জ যেতে পারবেন না, ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবে না, সব জায়গায় মাদ্রাসা ছড়াছড়ি। প্রত্যেক মন্ত্রী এমপিরা তাদের স্বপ্ন থাকে একটা মাদ্রাসা দেবে। বিদেশে টাকা হলেই আগে চিন্তা থাকে একটা মাদ্রাসা দেবে, ওইটা থাকলেই একটা এটাকে একটা গঠনমূলক আলোচনায় আনা উচিত। এটার পারমিশন লাগবে কিনা, কিভাবে, কি মাদ্রাসা, কেন মাদ্রাসা দেবে, এগুলোকে আইনের আওতায় আনা উচিত। আচ্ছা, সেইটা কিন্তু হুজুররা যে বক্তব্য দিতেন, ওয়াজ মাহফিল করতেন, মগজ ধোলা, এটা একদম পরিপূর্ণভাবে তারা সাকসেস হয়েছেন। বাংলাদেশে আজকে একটা জেনারেশন পুরো এই মৌলবাদের দিকে চলে গেছে, না বুঝে প্রকৃতি ইসলাম না বুঝে সমস্ত, এবং তারাই সেটা বুঝিয়েছে। এবং বিভিন্নভাবে বলা হয় কিয়ামত পর্যন্ত আপনার রুহে শান্তি বর্ষিত হতে থাকবে,
আপনি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে কোরআনে হাফেজ করেন, আপনি যদি একটা ছেলেকে মাদ্রাসায় দেন, এবং বাবা মা অনেক সময় নিয়ত করে যে আমার প্রথম সন্তান যেই হবে তাকে আমি মাদ্রাসায় দিব, এইটা তো খুব দুঃখজনক ব্যাপার। দিলে মাদ্রাসায় ছেলেটা বলাৎকার হবে, মেয়েটা ধর্ষণের শিকার হবে, বাবা মা জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আমি এটা একদম কোনোভাবেই মেনে নিতে পারছি না। জি, কেউ এটা মেনে নেবে না। একটা ছোট্ট ইনফো দেই আপনাকে। জি, হোলি আর্টিজান এই যে জঙ্গিরা মারা গেছে, হ্যাঁ, জঙ্গি হিসাবে যে নিব্রাস বলে একটা ছেলে ছিল, হুম 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 আমি তো মোহাম্মদপুর এলাকায় নিব্রাস মাদ্রাসা দেখেছি। মানে নিব্রাসের নামে বাংলাদেশে মাদ্রাসা আছে। মানে নিব্রাসের নামে মাদ্রাসা কেন হবে? আর আমার কথা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বাচ্চারা সবকিছু শিখবে, বাচ্চাদেরকে মানে ধর্ম, আমরা কি মাদ্রাসায় না পড়ে আমরা কি কোরআন শরীফ পড়িনি? আমরা কি নামাজ রোজা জানি না? আল্লাহর জ্ঞান কি আমরা পাইনি? কত সংখ্যক মাদ্রাসায় গেছে, কত সংখ্যক মাদ্রাসায় নেই, তারা কি সব মাদ্রাসার তারাই কি প্রকৃত শিক্ষাটা পেয়েছে? তো এই যে জিনিসটা হচ্ছে কি, ওই যে কিছু সাধারণ যাদের হয়তো সন্তানকে মানুষ করার ক্ষমতা নেই, দারিদ্রতার একটা ব্যাপার আছে, এইভাবে আসলে মানুষের দুর্বলতা, আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগই কিন্তু একটা ধর্মভীরুতা আছে, ধর্মভীরুতা আছে, ধর্মপ্রিয় প্রিয় একটা ব্যাপারও আছে, যে মানে ধর্মের প্রতি একটা ভালোবাসা নিবেদন আছে। এই যে ধর্মকে ভালোবাসা নিবেদন করা, এই যে ধর্মের প্রতি ভয়, যেটি খুবই পজিটিভ, কিন্তু এই বিষয়টাকে এবং এই মানুষগুলোর যাদের একটু দারিদ্রতা রয়েছে, এই সুযোগটা নিয়ে তাদেরকে আসলে এরা মানে আমি বলবো যে প্রকৃত অর্থে এদেরকে ঠকিয়েছে। এই ঠকানোটা শুধু ঠকানো শব্দটা বললে কম হবে, ধ্বংস করে দেয়া। মানে এই ধ্বংসটা শুধুমাত্র জেনারেশন বা যে গেছে সে ধ্বংস হয়েছে তা না। এক নিব্রাস কি শুধু নিব্রাস বা তার পরিবার ধ্বংস হয়েছে? এই নিব্রাসের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের উন্নয়ন ভাবমূর্তি, বাংলাদেশের পরবর্তী জেনারেশনের ভাবমূর্তি। কারণ যখন বাংলাদেশের নিব্রাসের বয়সে একটা স্টুডেন্ট যাবে বিদেশে, কিন্তু স্টুডেন্টের দিকে তাকিয়ে কারো না কারো মনে হতে পারে এই বয়সে একটা ছেলে হলি আর্টিজানে জঙ্গি হামলা করেছিল। এই যে বাংলাদেশের প্রজন্মকে ধ্বংস করে দেয়া। এখন বাংলাদেশের ছেলেমেয়েরা কোথাও স্টুডেন্ট ভিসা পেতে হলে তাদের ভীষণ কষ্ট করতে হচ্ছে। এই যে আমাদের প্রত্যেকটা বাচ্চাদের পুরো বাংলাদেশের উপর একটা পানিশমেন্ট দিয়ে দিল, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিল। এখন এই দায়িত্বটা আসলে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার না, এখন প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ওয়ার্ডে, মহল্লায় যারা এই দেশের কথা না ভেবে নিজে একা বেহেস্তে যাওয়ার চিন্তা করেছেন, দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, তার বিনিময়ে বেহেস্তে যেতে চেয়েছেন, যারা এই সমস্ত কাজ করেছে, এই ওয়াজ মাহফিল, এবং সেখানে কি বলছে বোঝার চেষ্টা করেননি, কিংবা রাজনৈতিক ফায়দার জন্য এদের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা কিন্তু ভাবেনি যে তারা আসলে কি ধ্বংস করছে। এই যে বহু মানুষের সম্মিলিত দায়িত্বহীনতা, ষড়যন্ত্র, দেশকে ভালো না বাসা, আজকে পুরো বাংলাদেশের ভুগতে হচ্ছে বাংলাদেশকে। আপনি কি ভাবেন যে আগামী 10, 20, 50 বছরে বাংলাদেশ উত্তরণ ঘটবে? বঙ্গবন্ধু কন্যাকে 75-এর পরে এসে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে। আজকে বাংলাদেশ যেখানে গেছে সেখানে তিনি কি ম্যাজিশিয়ানের মতো একাই সব ঠিক করবেন? আমার আপনার দায়িত্ব নেই? আমরা কেন ভাবি যে এই পলিটিশিয়ানরা খারাপ কাজ করলো, ওকে ভাই, আমিও একজন মানুষ হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। শুধু পলিটিশিয়ানের একার দায়িত্ব না। একটা জেলায় 4 লাখ ভোটার, 4 লাখ ভোটারের মধ্যে যদি 4 লাখ ভোটার মনে করে যে আমার এলাকার উন্নয়নের জন্য, আমার এলাকার আমার বাচ্চাদের জন্য আমার এটা হওয়া উচিত না আমার এলাকায়, আমাদের দেশে সবাই মনে করে জাদু, আলাদিনের চেরাগ এসে সবকিছু রাতারাতি ঠিক করে দেবে, আর খারাপ হলেই রাজনীতিবিদ, এটা তো ঠিক না। এই যে এক ধরনের মানে নষ্ট প্রপাগান্ডা প্রথম আলোরা করেছিল, তার খেসারত কি হয়েছে আজকে খেসারতটা কি? মানে আপনাকে শেষ করবার জন্য আমি কিন্তু পুরো প্রতিষ্ঠানটাই শেষ করে দিলাম, ব্যাপারটা তো এই হয়েছে। জি জি, একটা মাদ্রাসার
50 জন ছাত্রী 50 জন ছাত্রী রেপের শিকার। একটা মাদ্রাসার প্রিন্সিপাল বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে নিজের প্রিন্সিপালের রুমে বসে বসে টিভিতে দেখে মেয়েরা কিভাবে গোসল করে। একটা স্কুলের একজন টিচার 12 জন ছেলেকে বলাৎকার করেছে, একজন টিচার, একজন শিক্ষক, সবাইকে বলাৎকার করেছে। এটা কি সমকামিতায়? পৃথিবীর অন্যান্য দেশ থেকে তো আমরা এগিয়ে আছি। এটা সমকামিতা না, জোর করে সমকামিতা। এটা তো ওই বিদেশে তো বিকৃত বিকৃত মানে বিকৃত সমকামিতা। অন্যান্য দেশে তো ওরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করে, আমাদের এখানে তো জোর, তুই সমকামিতা করবি না তোরা করে ছাড়বো। এটা একটা শিশুর উপরে যে নির্যাতন, উফ, মানে এটা যে একটা ক্রাইম, এবং এটা 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 এই ক্রাইমটা তারা করে যাচ্ছে। বাবা মা শখ করে ভালোর জন্য হুজুরের কাছে আরবি শিক্ষা দিছে মসজিদের ভিতরে, 13 বছর মেয়েরে রেপ করে দিয়েছে। বাবা মা তার সেই টিচারকে আসতে বলেছে যে ঠিক আছে বাসায় আমার মেয়েটাকে একটু আরবি শিখান, সে রেপ করে দিয়েছে কয়দিন পরে। আবার ওই মেয়েটাকেও করে, মেয়েটার মায়ের সাথেও খাতির করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো এত বৈষম্য কেন মনে হচ্ছে? কারণ তারা তো এটার বিরুদ্ধে বলেন, এবং তারা করেন। এটা কিভাবে মেনে নেওয়া যায়? ভোটের আগে সাদা কাপড় দিয়ে বলল নারীরা পর্দার ওই পারে থাকবে। উফ। আচ্ছা, এই সংসদ গাজী নজরুল যদি ধরা না পড়তো বা এটা কেউ যদি না জানতো, গাজী নজরুল তো ফেরেশতার মতো আচরণ করতেছে, পর্দার আড়াল থেকে নারীদের সাথে কথা বলছে। গাজী নজরুল যদি না ধরা পড়তো বা গাজী নজরুল যে না বেরোতো, গাজী নজরুল তো জামাতের আদর্শ হিসেবে সেখানে আবির্ভূত হয়েছিলেন। জামাতের আদর্শ, মসজিদে খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, কখনো ইমামতি করেন, কখনো নারীদের সাথে কথা বলেন, কিন্তু পর্দার আড়াল থেকে। তিনি তো জান্নাতি, মহাজান্নাতি। এরকম আরো বহু আছে। এবং জামাতের নেতারা অনেকে ধরা পড়তেছে বিভিন্ন জায়গায়, পরকীয়া এগুলো সব এখন আলোচনায় আসতেছে, ভিডিও এখন বের হয়ে যাচ্ছে। যাই হোক আপা, আমরা শেষ করবো, আপনার সমাপনী বক্তব্য একটু যদি। আমি শেষ কথাটা শুধু জনগণকে বলবো, দেশের মানুষকে বলবো, দেখেন সবগুলো পথ কিন্তু আমাদের সামনে আছে। আমরা কে কোন পথে যাব এটা আমাদের চয়েস। আমাদের বাচ্চাকে আমরা মানুষের মতো মানুষ বানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সেনাবাহিনীর একজন। আপনার সন্তান সেনাবাহিনীর প্রধান হতে পারে, আপনার সন্তান পুলিশের আইজিপি হতে পারে, কমিশনার হতে পারে। আপনার সন্তানকে আপনি ওই মাদ্রাসায় গিয়ে বলাৎকার করতে বা বলাৎকারের শিকার হতে দেবেন, নাকি নিজের সন্তানকে মানে মানে যে মানে মানুষের মতো মানুষ করবেন, এই সিদ্ধান্তটা জনগণকে নিতে হবে, যা প্রত্যেক বাবা মাকে নিতে হবে। এবং আপনাদেরকে এটাও নিতে হবে যে এই দেশে এখন যারা আছে, এই জঙ্গি, এই উগ্র মৌলবাদ, এই ধর্ষকামী, কতগুলো মানে বিকৃত মানসিকতার যারা পশু আছে, তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করবার জন্য আপনারা ঐক্যবদ্ধ কিনা, আপনারা চান কিনা। যদি না চান তাহলে কিন্তু ওই একই জিনিস ঘটবে, আপনার সন্তান নষ্ট হবে, আমাদের সন্তানরা নষ্ট হবে, বাংলাদেশ নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী করা ছাড়া আমাদের জন্য বঙ্গবন্ধু কন্যা যদি দেশে না আসেন, উনাকে যদি আমরা দেশে আনতে না পারি, উনাকে যদি আমরা উনার নির্দেশনা যদি আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ না করতে পারি, তাহলে আপনার আমার বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের দেশ, আমাদের উন্নয়ন সব কিছু ধ্বংস হয়ে গেছে, আরো হবে। কাজে দেশের স্বার্থে, নিজের স্বার্থে সবাই একজোট হন। জি, অনেক ধন্যবাদ আপা। আপনি বলছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, কিন্তু জনগণ তো দাঁড়িয়ে আছে। এখন নেতারা শক্ত পায়ে, দৃঢ় পায়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। এটা কিন্তু জনগণের চাওয়া। জি, 100% এখন তো বাবা মাকে দায়িত্ব নিতে হবে। জি, মাকসুদ আলী সাহেব বলছেন টানা না হলেও ওয়াকারের কাছে ট্রেনিং দান। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি আর দর্শকদের মতামত আর সেভাবে নিচ্ছি না। প্রিয় দর্শক, মস্তিষ্ক আমাদের এমন পরিবর্তন হয়ে গেছে, একজন হোটেলে ধরা পড়েছে, সরাসরি সবাই ভিডিওতে দেখেছে, এইটা দেশের 70% লোক বিশ্বাস করে না। মাদ্রাসার সবাই, এই ছাড়াও
তৌহিদি জনতা যারা আছে কেউ বিশ্বাস করে না। তার কিভাবে লাইভ দেখাইলে, লাইভ যারা কি করছিল সেটা দেখাইলে হয়তো বিশ্বাস, তারপরও বলবো যে এটা হয়তো ভুলে আমাদের হুজুর একটা অন্যরকম করে ফেলছে, এটা চক্রান্ত। এআই কিভাবে দেখাবে? মসজিদের কথা ধরা পড়ছে, লাইভ দেখাইছে, তাকে মামলা করেছে, কয় ইসলামের বিরুদ্ধে সরকার লেগেছে। মুফতি ইব্রাহিম অবৈজ্ঞানিক অশ্লীল কথাবার্তা বলে মুফতি ইব্রাহিমকে গ্রেফতার করলো, বললো যে ইসলাম ধ্বংস করা হচ্ছে। মামুনুল হককে গ্রেফতার করা হলো, বললো যে ইসলামী নেতাদের প্রতি সরকার ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। এটা কি ধ্বংসাত্মক কার্যকলাপ? আমি একটা ছোট্ট কথা বলি, জাস্ট আমির হামজার মতো বিকৃত মানসিকতার লোককে সরকার গ্রেফতার করেছে, সে আমির হামজা কি ইসলামের আদর্শ হতে পারে? জি প্লিজ। দেখেন, এরা যে এত বড় বড় কথা বলে, এরা কি জানে সৌদি আরবে এই ধরনের ঘটনা ঘটলে প্রকাশ্য দিবালোকে শাস্তিটা কি দেয়? ভুলে যায়। সৌদি আরবের মতো জায়গায় ওয়াজ মাহফিল নাই, ইসলামের উৎপত্তি যেখানে, সেখানে ওয়াজ ব্যবসা নাই। পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে এগুলো নাই। দুবাইতে নাই, কাতার, মধ্যপ্রাচ্যে নাই। মধ্যপ্রাচ্যে কোথাও নাই, মালয়েশিয়া নাই, কোথাও নাই, কোথাও নাই। এই সমস্ত বাচ্চা কাচ্চা রেপও নাই, নারীদের উপরে ধর্ষণ নাই, নারীদেরকে নিয়ে হ্যারাসমেন্ট নাই, ওন্না টানা, কাপড় টানা, এই সমস্ত তো নাই। এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে মেয়েরা এখন বাস চালাচ্ছে, আমি বলি যে সরকার পিঙ্ক বাস চালু করেছে, যেভাবে শেখ হাসিনা সরকার একবার চালু করেছে নারীদের জন্য, এখন এই সরকার আরো ব্যাপক আকারে ঢাকা, সিলেট, আরো কোন কোন জায়গায় দিচ্ছে, চট্টগ্রাম দিচ্ছে। ওই নারী চালককে সবাই ইভ টিজিং করে, রিক্সাওয়ালারা মানে নানান আজে বাজে কথা বলে, ফুটপাত থেকে ছেলে মেয়েরা অশ্লীল ভাষায় কথা বলে নারী চালক। তো এখন সারা পৃথিবীতে নারী চালক আছে, সারা পৃথিবীর সভ্য দেশে নারী চালক আছে। নারীরা গণপরিবহন চালায়, ট্রেন চালায়, বাস চালায়, তো আমাদের দেশেও চালাক না, এটা মেনে নিতে পারছে না। এবং তৌহিদি জনতা এবং জামাত এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে যে এটা কিভাবে বিকল্প করা যায়। আর আমাদের দেশে এত কষ্ট এই গরমের মধ্যে চালাচ্ছে, এটা খুব দুঃখজনক। সেই পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, রাস্তায় এত জ্যাম। তারপরেও যে মেয়েরা সাহস করে এগিয়ে এসছে, সেটাকে অভিনন্দন জানাতে হবে, যে এত কষ্টের মধ্যেও যে তারা চালাচ্ছে, এটাকে অভিনন্দন জানাতে হবে। জি, আমি আক্তার জামান আমাদের অনেক দেরি করে ফেলছেন। আজ ভয়াল 21শে আগস্ট 2004 সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। প্রাচী আপা, আক্তার জামান সহ সমস্ত দর্শকবৃন্দকে যারা কমেন্টস করেছেন, মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতার কমেন্টস দেখলেই চেনা যাবে, সেখানে অশ্লীল বাক্য থাকবেই। অশ্লীল বাক্য ছাড়া তারা আর কিছু লিখতে পারে না, আর কিছু জানেও না। এই অশ্লীলতা যে একটা পাপ, এটা তারা বুঝেও না, এদের মাথার মধ্যেই ওইটা। আমির হামজা আবু তোহা আদনান নিজে প্রেম করে, নিজে পরকিয়া করে, পরের দিন যে আবার ওয়াজ মাহফিলে বলে পরকিয়া করা ঠিক না, তোমরা করতে পারবে না, শুধু আমি করব, মানে আবু তোহা আদনানই করবে। জি, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভারতে অনেক মহিলাই পাইলট, ট্রেন চালক, বাস চালক, অটো চালক। হ্যাঁ, ভারতে আছে। বঙ্গবন্ধু কন্যার সময় বাংলাদেশে এরকম সবাই ছিল। হ্যাঁ, বাংলাদেশেও ছিল। কি একজন নারী একটা প্রাইভেট কার চালাচ্ছে, আর ছেলেরা সব এইভাবে তাকিয়ে আছে। রিক্সায় যারা বসে আছে, রিক্সা যারা চালাচ্ছে, তারাও এইভাবে তাকিয়ে আছে। আরে এটা কি? এটা তো পৃথিবীর সব, শুধু আমাদের দেশে আমরা পারি না। এখানে হাফ প্যান্ট পরে গরমকালে ঘুরে ছেলে মেয়েরা, হাফ প্যান্ট পরে, কারণ এখানে হাফ প্যান্ট না পরলে, শর্ট প্যান্ট না পরলে গরম ওয়েদার। হ্যাঁ, 3 মাস ওরা শুধু শর্ট প্যান্ট পরতে হয়, কারণ ভিটামিন ডি নিতে হয়, ডি তৈরি করতে হয়। এবং তারা বাকি 9 মাস একদম মুখটুক বন্ধ করে থাকে। 9 মাস তো ওরা পর্দার ভিতরে থাকে। 3 মাস যদি বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশের হুজুররা এদেরকে দেখে, তো হুজুররা ঝাঁপাইয়া পড়বে যে কি বা পাইছি ফেরেশতা, স্ট্রোক করে মারা যাবে, এত উত্তেজনা নিতে পারবে না, স্ট্রোক করে মারা যাবে। এটা কি? ওনাদের নাকি পানি বাইর হয়। আমাদের ওই তেতুল হুজুর বলে গেছে যে পানি বের হয় নারীদেরকে দেখলে। এটা কোন চরিত্র? আসলে হয়েছে কি, আমি আপনাকে বলি, এই সমস্ত মানে ভিডিওতে এই সমস্ত বক্তব্য যারা দিয়েছেন, এই সরকার এত লন্ডন ঘুরে আসছেন তিনি তার পরিবার সহ, তারা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আসলে ইনাদের শাস্তিটা থাকা উচিত ছিল, তো কেন নেই বুঝতে পারছি না আর কি। আতাত হয়ে গেছে, একই আসলে গ্রুপটা একই।
জি, জি। আপু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাকসুদ আলী বলছেন যে মেট্রো রেলের ফার্স্ট ড্রাইভার ওয়াজ ফিমেল। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ঠিক মনে নাই, তবে হ্যাঁ এরকম হয়তো ঘটেছিল। বাংলাদেশে এগুলো সব হয়েছে, মেয়েরা যে পরিমাণ এগিয়ে গিয়েছিল বাংলাদেশে। মেট্রো রেল তো নারী চালাতো শেখ হাসিনার মেট্রো সময়। রেল, হ্যাঁ, প্লেন কি চালায়নি মেয়েরা? চালানি। মেয়েরা বাংলাদেশে যে জায়গায় পৌঁছে গিয়েছিল, এই সাব কন্টিনেন্টালে বাংলাদেশ তো অনেক এগিয়ে গিয়েছিল। তো সেই এগিয়ে যাওয়াটা ভালো লাগেনি যাদের, তারা এখন রাষ্ট্র ক্ষমতায়।